থাকে। কিন্তু বিএনপির কিন্তু বিশাল ছোটখাটো যে দলগুলো জনবল যখন থাকা সত্ত্বেও তো বিএনপি সেই অর্থে কখনো গোপালগঞ্জে যে কোনো সমাবেশ করতে পারেনি। না, অবশ্যই বিএনপি গোপালগঞ্জে গিয়ে সমাবেশ করেছে এবং গোপালগঞ্জে বিএনপির অনেক বড় বড় সমাবেশ হয়েছে, জামাতেরও অনেক বড় বড় সমাবেশ হয়েছে। কিন্তু সেখানে শুধু গোপালগঞ্জ যে আওয়ামী লীগ সরকারের মানে সাবেক স্বৈরাচার সরকারের যে দোসররা রয়েছে, তারা শুধুমাত্র ক্ষুব্ধ এখানে এনসিপির উপর। কারণ এই এনসিপির শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছে, সেই নেতারাই কিন্তু এই সরকারকে উৎখাতের অন্যতম মানে প্রথম পর্যায়ে রয়েছিল, যে কারণে তাদের উপর সবচেয়ে বেশি অ্যাটাকটা হয়। আমরা আগেও বলেছি যে এই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা দরকার। আমি বিশ্বাস করি সেই কারণে হয়তো সব গভর্নমেন্ট সেখানে তাদেরকে নিরাপত্তা দিয়েছে যখন তাদের উপর আঘাত পড়েছে। আপনারা দেখছেন যে সেখানে কিভাবে পুলিশের উপর আক্রমণ হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে, 3 জন মানুষ কিন্তু মারা গেছে। এগুলো যে আওয়ামী লীগের বিষয়টা তা না, তারা কিন্তু হামলা করে মানে এটাই সাধারণ জনগণকে এটাই সেখানে যদি কিন্তু হয় যে ইয়ে তারা করছে, তো সেখানে তো তারা গণঅভ্যুত্থানের নিরাপত্তা দিতেই প্রথম হবে। সারির নেতা, তাদেরকে আসলে নিরাপত্তা দেওয়া দরকার। সেই ক্ষেত্রে বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার, বিএনপির তো নিশ্চয়ই দায়িত্ব রয়েছে তাহলে এদেরকে এক ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কথা বলা। সেটি না বলে বিএনপি কেন উল্টো বলছে যে আসলে এই দলে কোনো নিবন্ধনই নেই, সেই দলকে কেন সরকার প্রোটোকল দিচ্ছে, সেই দলকে সেটা কেন। বিএনপি বলতে পারে, কারণ বিএনপির সাথে এখন এনসিপির সম্পর্ক হচ্ছে রাজনৈতিক সম্পর্ক। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি আইনের শাসনের দিকে দেখেন, প্রত্যেকটা নাগরিকের যেমন অধিকার রয়েছে, প্রত্যেকটা দলেরও কিন্তু গভর্নমেন্ট নিরাপত্তা দেওয়ার অধিকার রয়েছে। তো গভর্নমেন্টের জায়গায় আমি মনে করি সঠিকই করেছে। সেখানে এই দলগুলোকে তারা রাজনৈতিক সমাবেশ করতে গেছে, সেখানে তারা আক্রান্ত হয়েছে, সেখানে গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট দিয়েছে। বিএনপি বলতেই পারে, অন্যরাও বলতে পারে, কিন্তু এটা গভর্নমেন্টের দেওয়ার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমি মনে করি গভর্নমেন্ট এখানে ফার্স্ট ক্লাস কাজ করেছে, যে এদের নিরাপত্তা দিয়েছে, জি, সেখানে একটু নিরাপত্তা অন্য দেওয়াটাই হচ্ছে প্রসঙ্গে আসব। গভর্নমেন্টের অন্যতম আপনার কাছে একটু অন্য দায়িত্ব বলে প্রসঙ্গে আমি মনে আসতে করি। চাই। আপনি জানেন যে একটি দুর্ঘটনায় দেশ এখন পর্যন্ত স্তম্ভিত হয়ে আছে। মাইলস্টোন অগ্নিকাণ্ডের পর একদিকে যেমন বাবা মায়েদের আহাজারি, অন্যদিকে মাথাচাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকটি আন্দোলন। ইতিমধ্যে আপনি জানেন যে দুজন উপদেষ্টাকে বেশ কয়েক ঘন্টা আটক রাখা হয়েছিল, সচিবালয় ঘেরাও করা হয়েছিল, এবং সেই আন্দোলনগুলোতে এমন বাক্য শোনা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। এবং যারা ফ্যাসিবাদী বিরোধী আছেন তারা বলছেন যে ঘর পোড়ার ভেতরে আলু পোড়া দেওয়ার মতো অবস্থা। এই ব্যাপারটা কি একেবারে নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করেন? দেখেন, ষড়যন্ত্র দুর্ঘটনা সবই আমরা বলতে পারি, কারণ আমরা আসলে কিভাবে ঘটেছে, কিভাবে এই ঘটনাটা হয়েছে এটা আমরা কেউ জানি না। আমরা এরকম কোনো মানে প্রযুক্তিবিদও না যে এটা অনুসন্ধান হবে, গভর্নমেন্ট অনুসন্ধান করবে, আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান করবে, এয়ারফোর্স অনুসন্ধান করবে, সেখানে বিমান বাহিনী অনুসন্ধান করবে আসলে ঘটনাটি কিভাবে হয়েছে। তবে যাই হোক হয়েছে, এটা আমরা আপাতত একটি দুর্ঘটনা হিসেবে ধরতে পারি। কারণ একটি স্কুল যেখানে আমাদের মানে বাচ্চারা, অবুঝ বাচ্চারা, শত শত ফুল যাদেরকে আমরা বলতে পারি, তারা পড়াশোনা করছেন, সেই বিল্ডিং এর উপর পড়েছে। তো এটা আমাদের জাতির জন্য সবচেয়ে বড় একটা শোকাবহ ঘটনা, এটা আমরা বলতেই পারি। এটা এবং এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তো সেখানে দেখেন, এই ঘটনা হওয়ার পর একটি চক্র বা একটি মানে চক্রান্ত, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি মানে করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সেখানে লাশ গায়েব হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, নানান ধরনের কথা বলে সচিবালয় পর্যন্ত আক্রমণ করেছে। সেখানে দেখেন স্টুডেন্টদের কথা বলা হচ্ছে যারা স্টুডেন্টরা করছে, সেখানে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি, কারা সেখানে ওই সচিবালয়ের গেট ভেঙে সেখানে ভিতরে পুলিশকে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করেছে। দেখেন, আজকে লাশ যদি কোনো লাশ গায়েব হয়, সেটা অভিভাবকরা বলবে। আমার সন্তানকে যদি আমি সেখানে না পাই, তাহলে আমি সেখানে অভিযোগ করবে। হু আর ইউ? অন্যজন গিয়া সেখানে বলতেছে যে 200-300 লাশ মানে গায়েব হয়েছে, কোথায় গিয়েছে এগুলো? মানে এই সবগুলো হচ্ছে গুজব, নানান ধরনের পরিস্থিতি সৃষ্টি করে একটা জগা খিচুড়ি করে সেখানে তারা ফায়দা উঠতে চায়। এটা সব সময় বাংলাদেশের, শুধু এই ঘটনা না, অতীত এরকম আরো অনেক ঘটনা দেখবেন। আপনি দেখবেন যে মানে পলাতক আওয়ামী লীগ সরকারের অনেক বড় বড় ভাগা ভাগা এমপি মন্ত্রী, অনেক বড় বড় যারা পলাতক, মানে ইন্ডিয়ায় পালিয়ে রয়েছে, আমেরিকা পালিয়ে রয়েছে, যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে, তারা এখানে বসে বসে ফেসবুকে নানান ধরনের তথ্য ছড়ায়। তো আজকে দেখেন, যদি কারো যদি আজকে মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষ বলেছে যে এখন পর্যন্ত এই মুহূর্তে যে তাদের কোনো শিক্ষার্থী, তাদের কোনো ইয়া নাই, মানে জি, নিখোঁজ নেই। এই তো প্রসঙ্গে আরেকটু তাহলে জানবো, এই প্রসঙ্গে আরেকটু আপনার সাথে যুক্ত করতে চাই। সেটি হচ্ছে মাইলস্টোনের বিমান বিধ্বস্তের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে 4টি প্রধান দলকে একটি বৈঠকে ডাকেন, তারপরে পর্যায়ক্রমে আরও 14টি দলকে ডেকে তিনি পরামর্শ করেন, কথা বলেন। অনেকেই এখানে সমালোচনা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র
সংকটে পড়লে রাজনৈতিক দলদের ডাকেন। আপনার কি মনে হয়, তিনি তো অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো সংকটে পড়লেই আসলে বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক দল আছেন তাদেরকে ডাকবেন সমাধানের জন্য, এটাই তো হওয়া উচিত নাকি? আপনি কি মনে করেন? অবভিয়াসলি আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর নিহত। সংকট যখন পড়বে তখন তো সবগুলো রাজনৈতিক দলগুলো এগিয়ে কিন্তু আসবে, এটা এবং নিয়ে তখন তো সমালোচনা গভর্নমেন্টের হচ্ছে উচিত। যে সরকার অন্য সময় সমালোচনা ডাকছে একটা না। পক্ষ করবেই, একটা পক্ষ করবেই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে বুঝতে হবে যে আসলে কোনটাই সঠিক। আপনি যদি গভর্নমেন্ট হতেন, আপনি কি করতেন? যে যখন দেশে কোনো মানে দুর্যোগ ক্রাইসিস মুহূর্ত চলে, তখনই তো সবার পরামর্শ নিতে হবে, তাই না? যখন দেশটা সুন্দরভাবে চলছে তখন তো দরকার নাই। এবং আমরা এই গভর্নমেন্টটা গঠিত হওয়ার পরে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, অনেকগুলো কন্টিনিউ মতামত হয়েছে, কন্টিনিউ কিভাবে দেশটা পরিচালনা করতে হবে সব দলের কিন্তু, সব মানুষের কিন্তু একটা তারা মতামত নিয়েছে, এবং সব মানুষের মতামতের ভিত্তিতেই কিন্তু এই গভর্নমেন্ট গঠিত হয়েছে। তো সেখানে তারা সেভাবেই কিন্তু চলছে এবং চলে যাচ্ছে। যখনই কোনো ক্রাইসিস মুহূর্ত আসবে, এটাই হচ্ছে নিয়ম, যে তারা যেহেতু নির্বাচিত সরকার না, তারা সাধারণ জনগণ বলেন বা একটা একটা ক্রাইসিস মুহূর্তে তারা গঠিত সরকার, সেই সরকারের উচিত হবে যে সবার সাথে পরামর্শ করে করা, এবং গভর্নমেন্ট আমি মনে করি সেটাই করে যাচ্ছে। জি, ধন্যবাদ। প্রধান উপদেষ্টা বলেছেন, যখনই নির্বাচনের জন্য একটু প্রস্তুতি নেই, একটু অগ্রসর হতে যায়, তখনই ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়। আপনার কি মনে হয়, তিনি তো ইতিমধ্যে বলেছেন যে 4-5 দিনের মধ্যে তিনি নির্বাচনী রোডম্যাপ একটা ঘোষণা করে দেবেন। তাহলে কি বিএনপির মনের সংকট একটু কাটলো? যে শঙ্কাটা ছিল সেটি কি কাটলো? এটা শুধু বিএনপির না, এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ এখন একটা মানে নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে। যেমন বহু মানুষ গত 16 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তো সব মানুষের একটা আগ্রহ, তারা নিজস্ব একটা ভোট দিয়ে সে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এটা শুধু বিএনপি না, এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের একটা আগ্রহ, একটা চাওয়া, যে কখন নির্বাচন হবে, কখন গভর্নমেন্ট নির্বাচনের পথটা তৈরি করতে পারবে। তো গভর্নমেন্ট এর মধ্যে তারা কিন্তু এটা রোড ম্যাপের মতোই অনেকটা আমরা বলতে পারি, যে ফেব্রুয়ারিকে তারা ধরে নিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ রমজানের আগে তারা এর মধ্যে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন। তো আজকে কিন্তু আর একটা বিষয় আমরা এর মধ্যে পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, যে উনি যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন, সেই বৈঠকে একটা রাজনৈতিক দলকে তিনি নাকি বলেছেন যে 4-5 দিনের মধ্যে তিনি নির্বাচনের একটা ঘোষণা দিবেন, যে রোডম্যাপ ঘোষণা করবেন। তো এটা অবশ্য অবভিয়াসলি পজিটিভ। আমরা মনে করি আমরা গণতন্ত্রের দিকে হাঁটছি। কিন্তু এখন দেখেন, আপনি যেটা বলেছেন, যখন গণতন্ত্রের বা ভোটের কথা বলা হয়, ওদিকে হাঁটা হয়, একটা চক্র কিন্তু তখন লেগেই থাকে। তারা চাচ্ছে যে এটাকে উৎখাত করার জন্য, এটাকে মানে ডিসমিস করার জন্য, এই জনগণের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে গভর্নমেন্টটি গঠিত হয়েছে, এটাকে মানে তছনছ করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি করে সেখানে একটা কিছু করার জন্য। আপনারা দেখছেন এই যে গুজব রটানো হয়, 200 লাশ গায়েব, এই সেই, মানে নানান ধরনের এই বর্তমান যুগে লাশ গায়েব, এটা এটা তো কি একটা এখানে বিষয়, যেখানে যার প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ক্যামেরা সবকিছু। এটা মানদাতা আমলের সময় তো এরকম কোনো মানে সুযোগ ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটা লাশ গায়েব হলে তো এখানে অভিভাবকরা আসবেন, অভিভাবকরা নাই, এটা দলের সমর্থকরা আইসা এসব গুজব চড়ায়, এসব নাটক নির্বাচনের নাটক তৈরি করে। এটা আরেকটু যুক্ত করব যে নির্বাচনের রোডম্যাপ যদি 4-5 দিনের মধ্যে ঘোষণা হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি প্রস্তুত একটি নিরপেক্ষ গ্রহণযোগ্যমূলক নির্বাচন করবার জন্য? এখন বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন সেটা নিয়ে বলবে, তারা এখনো কিছু বলে নাই। আমার মনে হয় এখানে অপ্রস্তুত তো কিছু নেই। তাদের জনবল রয়েছে, তাদের পর্যাপ্ত দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পর্যাপ্ত কাঠামো রয়েছে। আর নির্বাচন তো গ্রহণ তো নির্বাচন কমিশন করে না, এটা সরকারের অন্যান্য অর্গান গুলো করে থাকে। সরকারের ডিসি ডিসি থানা, পুলিশ, মানে সবগুলোর সমন্বয়ে একটা ইয়া হয়। তো আমি মনে করি সরকার, এই বর্তমান যে সরকার, তারা এই নির্বাচনের বিষয়ে কঠোরভাবে পদক্ষেপ রাখবে, এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। এখানে অপ্রস্তুতের কিছু আছে বলে আমি মনে করি, কারণ ভোটার তালিকা অলরেডি রেডি, অন্যান্য সবকিছু রেডি, অন্যান্য ব্যালট পেপার তো এটা ছাপাইতে বেশি কিন্তু সময় এনসিপি লাগার কথা বলেছে, না। পর্যাপ্ত এনসিপি থেকে একটি স্টেটমেন্ট এসেছে যে সংস্কার এবং বিচারের আগে নির্বাচনের কোনো অর্থ নাই, অর্থবহ নির্বাচন হবে। দেখুন, এনসিপি না, আমারও যদি একটা রাজনৈতিক দল থাকতো, সেখানে যদি আমি যখন দেখবো যে আমার পর্যাপ্ত সমর্থন নাই, আমি এখানে আসলে হারার মতো একটা মানে সম্ভাবনা থাকে, তখন আমিও বলবো যে এটা মানে না, ওটা মানে না, এটা করতে হবে, সেটা করতে হবে। এটা ওরা বলবেই, এবং ওদের বলারও কিন্তু রাইট রয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে, বাংলাদেশের মানুষ এখন কি চাচ্ছে? প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। এখানে কোন দল কতটুকু রেডি, কোন দল কতটুকু রেডি না, এটা তো দেখা সরকারের দায়িত্ব না।
তারা নির্ধারিত সময় আছে, এই সময়ের মধ্যে যদি তারা তাদের প্রত্যেকটা তাদের যে যে রিকোয়ারমেন্ট নিবন্ধন পাওয়ার জন্য, সেগুলো যদি তারা ফুলফিল করতে পারে, নির্বাচন কমিশন তাদেরকে ইয়ে দিবে, নিবন্ধন দিবে। আর না করতে পারলে না পাবে, পরবর্তী বহু সময় আছে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমরা চাই নির্বাচন, প্রত্যেকটা মানুষ চাই নির্বাচন, এটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটাই। এখানে কোন দল কি বললো না বললো আমি মনে করি ডাজন্ট ম্যাটার। গভর্নমেন্টের উচিত হবে না যে একটা নির্ধারিত দল, একটা নির্ধারিত সংগঠন কি বললো, আরেকটা কি বললো। গভর্নমেন্টকে দেখতে হবে বাংলাদেশের মানুষ কি চায় এবং তার ম্যান্ডেট কি, তার সময় কতটুকু, কতটুকুর ভিতরে একটা সিদ্ধান্ত, এটা অবস্থান বাস্তবায়ন করলে তার মানে তার নীতি নৈতিকতা হারাবে না, আপনার কাছে একটু সেই জানবো বিষয়টা যে দেখা উচিত। নির্বাচন যদি এই সরকারের করার সক্ষমতা থাকে, তাহলে দেবপ্রিয় ভট্টাচার্য সকলের প্রিয় মুখ, তিনি বলেছেন সরকারের ভেতরে আরো একটি সরকার রয়েছে, তারা কি করছে, কিভাবে করছে আমরা কিছু জানতে পারছি না। আরেকটি সরকার আসলে কারা? না দেখেন, ওই যে আরেকটি সরকার বলতে তো এটাই আমরা যেটা এতদিন ধরে বুঝে আসছি, যে সরকারের ভিতরে যে স্বৈরাচারের এখনো প্রেতাত্মারা রয়েছে। শুধুমাত্র স্বৈরাচার বলতে হাসিনা গিয়েছেন এবং তার সাথে কিছু মন্ত্রী গিয়েছেন। তাকে এই যে স্বৈরাচার হয়ে ওঠার জন্য বা নির্বাচনে ভোট কাস্ট করে দিনের ভোট রাতে শেষ করার জন্য যেই প্রশাসনের যে লোকগুলো তাকে হেল্প করেছে, তারা কেউ তো এখনো মানে বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই, তারা কেউ তো চাকরিচ্যুত হয় নাই, তারা সবাই আছে। এবং তারাই আবার একই রকম ঘটনা ঘটাবে এবং একই রকম ঘটনা ঘটিয়ে ছবিও তুলে রাখবে, এগুলা ভাইরাল করবে। এই বিষয়গুলো কিন্তু তাদের এর মধ্যে কিন্তু মাথার মধ্যে রয়েছে। তো আপনারা এর মধ্যে দেখেছেন যে সরকারের কয়েকজন মন্ত্রী, এমপিও, সরি উপদেষ্টাও কিন্তু উল্টাপাল্টা কথা বলেন, এই হচ্ছে সেই হচ্ছে এই। তো আমি তো মনে করি তারাই এগুলো করতেছে। তো দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাটা বলেছেন, এটা আমরাও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এক এক রকম এক এক সিদ্ধান্ত আসতেছে, এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলতেছে, এই উপদেষ্টা বলতেছে এই, আরেকজন বলতেছে এই, এটা এখন অনেকটা স্পষ্ট। তো আমি মনে করি আহ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন খুব বিচক্ষণ ব্যক্তি, তার উচিত হবে যে এই ধরনের মানে ক্রিটিক্যাল সময়ে বা যারা এরকম মানে সরকারের ভিতরে আবার আরেকটা প্রশাসন তৈরি করার জন্য চেষ্টা করছে, এটা আওয়ামী লীগের আমলও ছিল, আমরা দেখছি যে এসপি শাহিদ ইমাম তার শফিক, নেতৃত্বে আমরা একটা ছিল। শেষ করব, আহ, তবে ছোট্ট আহ, করে আহ, শাহিদ শফিক আমরা শেষ করব, তবে ছোট্ট করে আপনার কাছে একটু জানবো। হাসনাত আব্দুল্লাহ তার একটি বক্তব্যে বলেছেন যে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তাকে কি আপনারা কেউ চেনেন কিনা, এবং তিনি ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায় নিযুক্ত বলে তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে বিএনপি যখন সবসময় অভিযোগ করে আসছে যে এটি সরকারি দল, সেখানে হাসনাত আব্দুল্লাহর এই সমালোচনাটিকে আপনি কিভাবে দেখছেন? এখন দেখেন, যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে তাকে সাধারণ মানুষ চিনে না, এটা যেমন সত্য, তাকে সাধারণ মানুষ তো চেনার দরকারও আছে বলে আমি মনে করি না। ব্রিটেনের ধরেন স্বাস্থ্যমন্ত্রীকে কয়জন তার নাগরিক চিনে? চেনার তো দরকার নাই, তিনি সঠিকভাবে কাজ করছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। এখন স্বাস্থ্য উপদেষ্টা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা সাধারণ জনগণ যদি মনে করে যে উনি সঠিকভাবে কাজ করছেন না, তাহলে সরকারের একটা ব্যাখ্যা দেওয়া উচিত, সরকার তাকে সরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন কাকে কোথায় থেকে কিভাবে আনছে, কোন কোটায় আসছে, তারাও এই যে হাসনাত আব্দুল্লাহ কোন কোটায় এই গভর্নমেন্টে যুক্ত ছিল বা আছে, সেটাও কিন্তু সবাই জানে। এখানে এইসব বিষয়গুলো এখন নাগরিকদের মধ্যে অনেকটা স্পষ্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করা উচিত এবং তাকে সেই দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। কাকে কে চিনে এই বিষয়টা কিন্তু মুখ্য বলে আমি মনে করি না। কারণ কিন্তু দেখেন, এই যে স্বাস্থ্য আপনার উপদেষ্টা মাইলস্টোন যে সবচেয়ে দায়িত্ব অগ্নিকাণ্ডটা হলো, পালন করছে সেখানে কেন? আহ, স্বাস্থ্য উপদেষ্টা থাকার কথা, সেখানে কেন প্রেস সচিব গেলেন, সেখানে কেন আইন উপদেষ্টা গেলেন? প্রেস সচিব যেতেই পারে না, স্বাস্থ্য উপদেষ্টা সেখানে সশরীরে থাকতে হবে বিষয়টা তো এমন না। স্বাস্থ্য উপদেষ্টার হাসপাতালগুলো সেখানে সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা উচিত। এই দেশে একটা ঘটনা ঘটলে এই দেশের প্রধানমন্ত্রী কি সেখানে তাকে কি ঢুকতে দেয়? আপনি দেখেন, রাস্তায় যদি একটা দুর্ঘটনা ঘটে, কোথাও একটা যদি ধরেন একটা একটা আগুনের ঘটনা ঘটে, আমাদের দেশে যেরকম সাংবাদিক আমরা 14 গোষ্ঠী সহ সেখানে ঝাঁপায়া পড়ি, চলে যাই, এই দেশে কি সেটা দেয়? দেয় না তো। এদেশে তার তো সরাসরি উপস্থিত থাকার দরকার নাই, তার উপস্থিত থাকা দরকার যে হাসপাতালে চিকিৎসা হচ্ছে কিনা, জি, হাসপাতালে ব্লাডের শাহিদ প্রয়োজন শফিক, ব্লাড আপনাকে হচ্ছে কিনা, অসংখ্য পর্যাপ্ত ধন্যবাদ। ঔষধ সরবরাহ রয়েছে কিনা, তার সশরীরে সে কোনো জায়গায় উপস্থিত থাকার প্রয়োজন বলে আমি মনে করি না। কেন থাকতে হবে? সশরীরে দুজন উপদেষ্টা গিয়েছেন, তাদেরকে সেখানে আটকায় রাখছেন, তো এই বিষয়গুলো ইয়ে করবে কে? তারা তো গিয়েছেন ভালোর জন্য গিয়েছেন, এই কিন্তু তাদেরকে তো মবগুলো আপনি আসলে ক্লিয়ার কারা করেন। সৃষ্টি করছে, এই যে মব এই চলছে? যে যারা গভর্নমেন্টকে টিকতে দিচ্ছে না, যারা স্বৈরাচারের দোসর ছিল এতদিন,
তারাই এই দেশকে এখন এই শান্তির দিকে না নিয়ে, যারাই আবার বিশৃঙ্খলার দিকে নেয়ার জন্য চেষ্টা করছে, তারাই তো করছে এটা। এটা তো বুঝতে শাহিদ হবে শফিক, আপনাকে প্রত্যেকটা। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নিশ্চয় কথা হবে অন্য আলোচনায়। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। রূপালী টিভির সব দর্শককে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।